আসসালামু আলাইকুম। আমাদের এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আহমেদ রশিদ লালী আপনাদের সাথে আছি। ব্যবসায়ীরা কেন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হচ্ছেন না, বিশেষ করে পুঁজি সংগ্রহের জন্য কেন তারা ব্যাংক নির্ভরশীল, কেন পুঁজিবাজার থেকে অর্থায়ন করছে না, সবার এখন সব দিক ইতিবাচক থাকার পরও কেন বড় বড় ব্যবসায়ী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাজারে আসছে না। আমাদের সাথে আছেন আজকে ব্যবসায়ী মহলের নেতা জনাব হোসেন খালেদ, সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ফর্মার ডাইরেক্টরও এবং উনি অনেক অবদানও রেখেছেন। আমার মনে আছে একটা, যে আমাদের এখানে আইটির জিএম লেভেল পর্যন্ত ছিল এবং খালেদ ভাই সেখানে বোর্ডে থাকাকালীন অবস্থায় উনি প্রস্তাব দিয়ে সিটিও নিয়োগের ব্যবস্থা করেছিলেন। সো এই ছোটো বড় অনেক অবদানের কথা স্মরণ পড়ছে এই মুহূর্তে আপনার সাথে। আমাদের সাথে আরেকজন আছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ ফুরকান উদ্দিন, এফসিএ, সুবক্তা। ওনার বক্তব্য শোনার জন্য বিনিয়োগকারীরা সবসময় আগ্রহ পোষণ করেন। আজকে আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনা করব দর্শক মণ্ডলী। প্রথমেই আমি চলে যাচ্ছি জনাব হোসেন খালেদ সাহেবের কাছে। খালেদ ভাই, আমাদের অর্থনীতির মোটামুটিভাবে সকল প্যারামিটার্স প্রিটি গুড, আমরা সেটা বলে থাকছি এবং সেটা আমরা দেখছি। ইদানিংকালে আমরা দেখছি কিছু স্থবিরতা আছে। যদি আমি এইভাবে বলি যে প্রাইভেট ইনভেস্টমেন্টে কিছু স্থবিরতা চলে এসছে, সেইটার কারণ কি এবং এইটার কি একটা প্রভাব আমাদের পুঁজিবাজারে কি পড়ছে? অবশ্যই ধন্যবাদ। প্রথমত ওয়ান্স অ্যাগেন আমাদেরকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ক্ষুদ্র জ্ঞানের থেকে এবং খুব সিম্পল ভাষাতে যদি আমি বলি, আসলে আপনি যে কথাটা বলেছেন যে প্যারামিটার্স কিন্তু সবগুলোই পজিটিভ রয়েছে, তারল্যের কোনো অভাব নেই। ইন্টারেস্ট রেট ড্রপ করছে, গভর্নমেন্টও ইনভেস্টমেন্টসের জন্য এনকারেজ করছে, নতুন ইজেডস করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কেন এই স্থবিরতাটা কিন্তু আসলে ইটস আ রিলেটিভ টার্ম। কারণ আমাদের জিডিপি বড় হচ্ছে, তার সাথে সাথে যে 22% যে প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট সেটাও গ্রো করছে, কিন্তু আনফর্চুনেটলি সেটার থেকে আমরা সেই স্টিগমাটা থেকে বের হতে পারছি না, যেখানে আপনার এখন পর্যন্ত 22% রয়ে গেছি। কিন্তু আপনি জানেন যে আমাদের 7th 5-year প্ল্যান যেটা রয়েছে 2021-এর জন্য, সেটাতে অ্যাচিভ করতে হলে আমাদেরকে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসকে নিয়ে যেতে হবে 26%-এ। দ্যাট মিনস আমাদেরকে এখন অ্যাক্সেলারেটেড গ্রোথের যতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো অবলম্বন করা প্রয়োজন। অবস্টাকলস নাম্বার 1 যেটা আমাদের হাতে একান্তই নেই, সেটা হচ্ছে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস, দ্যাট ইজ এনার্জি। এটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আপনারা জানেন যে 2000-এর ওপরে কোম্পানি রয়েছে যাদের অ্যাপ্লিকেশন আপনার তিতাসে অথবা আরইবিতে অথবা পিডিবিতে পড়ে আছে। 2000 হিউজ। এবং এর মধ্যে থেকে আনুমানিক 200 কোম্পানি আছে যারা অলমোস্ট রেডি, অলমোস্ট না, দে আর রেডি, যে আগামীকালকে ওনারা যদি কমার্শিয়াল ব্যবহারের জন্য গ্যাস এবং ইলেকট্রিসিটি পেয়ে যায়, কালকের থেকে প্রোডাকশনে যেতে পারবে। এরকম 200 কোম্পানি রয়েছে যারা আজকে না পাওয়ার কারণে তারা কিন্তু হয়তো বা দেউলিয়ার দিকে চলে যাচ্ছে, ব্যাংকের লোন বেড়ে যাচ্ছে, সিআইবি নষ্ট হচ্ছে। স্বাভাবিক আপনার এগুলোর কিন্তু একটা রিপল ইফেক্ট রয়েছে। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে, আপনাকে দেখে কিন্তু আমি তখন ভয় পাবো, আচ্ছা ঠিক আছে অবস্থাটা ভালো হোক তারপরে আমি ইনভেস্ট করব। তো এই ধরনের কিন্তু ভীতিগুলো রয়ে গেছে। পলিটিক্যাল স্টেবিলিটির কথা বলা হচ্ছে, আপনার অন্যান্য, এগুলো কিন্তু নতুন কিছু নয়। এই 45 বছর ধরে কিন্তু বাংলাদেশের গ্রোথ হয়েছে এটার ভেতর থেকে। কিন্তু এখন একটা সবচেয়ে বড়, যেটা আমি আবারও বলছি, দ্যাটস অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস। এটা এতদিন ছিল যে ক্যাপটিভে আমরা জেনারেট করতে পারতাম, এখন সেটাও আমাদের হাত থেকে সরিয়ে ফেলা হয়েছে। উই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, কিন্তু তারপরেও সরকারকে এই মুহূর্তে কিছু অ্যাগ্রেসিভ পদ্ধতি স্টেপস নেওয়া প্রয়োজন। কিন্তু আমি যদি বলি যে ইলেকট্রিসিটি একটু উন্নতি হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু গ্যাস সম্বন্ধে এখন আমরা খুব পিছিয়ে আছি এবং গ্যাস বুঝতেই পারছি না যে ওয়েদার অর নট আমরা গ্যাস পাবো কিনা আদৌ, এবং দ্বিতীয়ত আমাদের রিজার্ভ কি আছে গ্যাসের, সেটা সম্বন্ধে এখানে কিন্তু একটা টোটাল মিসম্যাচ রয়ে গেছে। আপনার যেখানে গ্যাস জেনারেট হচ্ছে অথবা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে না, দ্যাট ইজ সেখানে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের একটা ল্যাকিং রয়েছে। আবার যেখানে নেই সেখানে তো কিছুই নেই। তো এই মিসম্যাচটাকে গভর্নমেন্টের কিন্তু এই গত 5 বছরে, অবভিয়াসলি লাস্ট 15 ইয়ার্সে আমাদের এই ইলেকট্রিসিটি খাতে খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি, কিন্তু গত 5 বছরে যেটা হয়েছে সেটার কিন্তু কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে।
কিছুটা বেনিফিশিয়াল আমরাও হয়েছি, কিন্তু তারপরেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যে এগ্রেসিভ আপনার অ্যাপ্রোচটা প্রয়োজন সেটা এখন পর্যন্ত আসেনি। এগ্রেসিভনেসটা আসছে না, সেটার প্রয়োজন যদি আমাদের প্রাইভেট বিনিয়োগটা বাড়াতে হয় এবং অর্থনীতিতে একটা গতি আনতে হয়। এই কথাগুলো আপনি শুনলেন, এইটার সাথে কি পুঁজিবাজারের কোনো লিঙ্কেজ আপনি খুঁজে পান কি না? হ্যাঁ, পুরোপুরিভাবেই আছে। আমি হোসেন খালেদ ভাইয়ের কথার সাথে শুধু একটু যোগ করতে চাই, এখানে আরও একটা বড় অবস্ট্রাগল যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো ল্যান্ড স্ক্যারসিটি। ল্যান্ড কিন্তু অনেক বড় একটা ইস্যু আমাদের ইন্ডাস্ট্রির জন্য, Yes, of course. ইন্ডাস্ট্রির জন্য এবং তার কস্ট, ল্যান্ড অ্যান্ড তার কস্ট অনেক বেশি। ল্যান্ড একদম স্ক্যার হয়ে গেছে, আমাদের স্ক্যারসিটি অনেক বেশি, প্লাস আপনার তার কস্ট এত বেশি যে এখানে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে সেই ল্যান্ড কস্ট দিয়ে তাকে মানে তাকে প্রফিটেবল করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এটা একটা ইস্যু আছে। আর পুঁজিবাজারের সাথে তো আপনি দেখেন আমাদের দেশে যে সকল ইন্ডাস্ট্রিগুলো আছে, খালেদ ভাই উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানুষ, দেখবেন যে বেশিরভাগ ইন্ডাস্ট্রি কিন্তু মাঝারি সাইজের ইন্ডাস্ট্রি, মাঝারি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজই সবচাইতে বেশি। বিগ জায়ান্ট ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত একটাও নাই। সো এখন যদি জায়ান্ট ইন্ডাস্ট্রি যদি না হয়, তাইলে আপনার পক্ষে আমাদের জিডিপির যে কন্ট্রিবিউশনটা হয় তার মেজর কন্ট্রিবিউশনটা হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দিয়ে, এবং ট্রেডিংয়ের থেকে কন্ট্রিবিউশনটা বেশি হচ্ছে, সার্ভিস থেকে কন্ট্রিবিউশনটা বেশি হচ্ছে। তো আপনি যদি ইন্ডাস্ট্রি বেস কন্ট্রিবিউশনটা যদি আপনি জিডিপিতে বেশি কন্ট্রিবিউট করতে না পারেন, যেটা আমাদের দেশে আগে জিডিপিটাকে পুরোপুরিভাবে ডোমিনেট করতে এগ্রিকালচার, সেখান থেকে কিছুটা বের হয়ে আমরা কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে এসেছি। কিন্তু ওই ইন্ডাস্ট্রিগুলোতে বড় ইন্ডাস্ট্রি যদি আমরা করতে না পারি, তাইলে কিন্তু আমাদের পক্ষে জিডিপিতে যেরকম আশা আমরা করছি, এই গার্মেন্টস বেস, শুধুমাত্র গার্মেন্টস সেক্টর বেস বা এই রপ্তানি বেস যে মেজর কন্ট্রিবিউশনটা আমাদের হচ্ছে, এটার উপরে ডিপেন্ড করে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু হবে না। যেমন খালেদ ভাই যেটা বলেছেন যে আপনার গ্যাসের যে স্ক্যারসিটি, আমি একটা ইন্ডাস্ট্রিকে বিইং এ প্রফেশনাল মানুষ, আমি একটা ইন্ডাস্ট্রি জানি, সিরামিক ইন্ডাস্ট্রি, হিউজ ইনভেস্টমেন্ট ইন গাজীপুর, হিউজ। গত 3 বছর ধরে তারা ইন্ডাস্ট্রিটাকে রেডি করে বসে আছে, তাদের মেশিনারিতে জং পড়ে যাচ্ছে, কিন্তু গ্যাসের লাইন তারা পাচ্ছে না। সো গ্যাস বেজ ইন্ডাস্ট্রি সেটা। সো এরকম সিচুয়েশন যদি হয়, যেটা বললো, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টটা কীভাবে সাহস পাবেন এইভাবে মেগা প্রজেক্ট নিয়ে যাওয়ার জন্য? তাহলে এই জায়গাটা সার্ভে করা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমার পক্ষে কতগুলো মেগা প্রজেক্ট দেওয়া সম্ভব, আর সেই মেগা প্রজেক্টগুলোকে বের করে নিয়ে তারপরে ওই মেগা প্রজেক্ট অনুযায়ী আমাকে ইনভেস্টমেন্ট করা সম্ভব। এখন আসেন এর সাথে পুঁজিবাজার কী রিলেশন। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যত বেশি পুঁজিবাজারে লিস্টেড হবে, পুঁজিবাজারের আজকের যে অবস্থাটুকু তাতে কিন্তু কম বেশি থাকবেই, এটা বাস্তবতা। যখন জায়ান্ট ইন্ডাস্ট্রি বাজারে চলে আসে, তখন বাজারে যখন ক্যাপিটালাইজেশনটা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তখন পুঁজিবাজারের যে ডেপথ সেটা ডেফিনেটলি কিন্তু অনেক বেড়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন আমাদের বাজারে এখন যেসব কোম্পানিগুলো আছে তার মধ্যে অ্যারাউন্ড 85% না, হ্যাঁ অ্যারাউন্ড 90% কোম্পানিকে আপনি মিডিয়াম এন্টারপ্রাইজে ফেলতে পারেন, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। জায়ান্ট ইন্ডাস্ট্রি বলতে আমরা এখন গ্রামীণ ফোনকে বুঝবো, ইন্ডাস্ট্রি না, সার্ভিস সেক্টর জায়ান্ট যদি বলে থাকি, বা এরকম আরও দুই একটা মাল্টিন্যাশনাল আছে, লাফার্জ আছে, তারপরে বার্জার আছে, এরকম আছে কিছু কিছু, মানে এরকম কয়েকটা ছাড়া বাকি বেশিরভাগই কিন্তু আমাদের সব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে পুঁজিবাজারের ডেপথের জন্য এগুলোকে যদি না আনা যায়, তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব না। সুতরাং এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে আমাকে আরও বেশি ফ্যাসিলিটেট করতে হবে। যেমন আপনি দেখেন কীভাবে ফ্যাসিলিটেট হবে। আমি এই জায়গায় আপনার কাছে আসবো, একজন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মাকসুদুর রহমান, আমি গুলশান থেকে বলছি। ওয়ালাইকুম সালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম স্যার, দেশ আমাদের পুরোপুরি এখন স্থিতিশীল। একটা দেশের উন্নয়নের জন্য যতগুলো সূচক আছে সবগুলো সূচক আমাদের ভালো, জি, পত্রিকা অনুযায়ী বা আপনাদের কথা অনুযায়ী জি, যথেষ্ট পরিমাণ রিজার্ভ আছে। তারপর কেন বাজার এত নিম্নমুখী হচ্ছে? কিছুদিন আগে দিয়ে চায়নাতে বা মার্কেট ফল করলো, কয়েকদিনের মধ্যেই আবার মার্কেটটা ঘুরে দাঁড়ালো। আমাদের কেন এই 5 বছর 6 বছর পর্যন্ত আজও ঘুরে দাঁড়াতে পারলো না স্যার? জি, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, কেন পুঁজিবাজারের সেই ইম্প্যাক্টটা আসছে না। আপনার কথা শেষ করে তারপরে এটার উত্তর নেব। ওকে, তাহলে আপনি যেটা আমি বলছিলাম, যেমন আপনি আসতে পারছেন গার্মেন্টস সেক্টরের একটা কি করলো গতবারে পলিসিতে, যেটা করলো যে ট্যাক্স বাড়িয়ে দিল, 35% তাদেরকে করে দিল। তাও কি করলো, এমন এক হেজি অবস্থানে করলো যে বিজিএমইকে যখন আমি বললাম, যখন আমার কিছু লোকজনকে বললাম দে টক টু বিজিএমই বুঝতেই পারলো না এটা কী করলো। মানে আইনের ফাঁকটা এমনভাবে করা হয়েছে, সেই ফাঁকটা দিয়ে বের হওয়ার জন্য বা বোঝার মতো যে ক্ষমতা, সেটা হয়তো বিজিএমই এর অনেকের হয়তো ক্ষমতা হয়তো ছিল, বা ওনারা খেয়াল করেন নাই, ব্যবসায়ী ওনারা কি ব্যবসা করবেন, নাই নিয়ে ঘাটাঘাটি করবেন। কিন্তু যে জিনিসটা এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে। তো এখন মনে করেন যদি আপনি
আপনি যেমন আজকের পেপারটা আপনি যদি দেখেন, সেখানে কিন্তু অর্থমন্ত্রী চিন্তা করছিল যে আমরা এটা দেওয়া যেতে পারে। কেন দিতে পারছি না? যে কিছু লোক অলরেডি রিটার্ন ফাইল করে ফেলেছে, সুতরাং আমরা চাইলেও এই বছর দিতে পারছি না, আগামী বছর আমরা এটাকে হ্রাসকৃত হারে দিব। তাহলে আমার প্রশ্ন হলো যে এনবিআরে যারা ভদ্রলোক আছেন তাদের কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল গার্মেন্টসের ট্যাক্স রেটটা কিন্তু এরকম হবে না। তাইলে ওনারা যখন আইনটাকে প্রণয়ন করলেন, তারা ওই ফাঁকটাকে কেন রেখে দিলেন? আর যদি সেটা রেখে দেওয়া হয় আর সেখানে যদি দেশের অর্থনীতির কোনো হুমকি হয়ে থাকে, তাহলে সেটার জন্য কিন্তু এনবিআরে যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। সরকারের কোনো কর্মকর্তাই জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা উচিত নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি ওই রকম জবাবদিহিতার আওতায় আনা যায়, গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরকে, স্পেশালি গভর্নমেন্টের সিনিয়র অফিসিয়াল যারা আছেন, যারা এটার জন্য যে জায়গাটায় দায়ী আছেন, তাদেরকে যদি এই জবাবদিহিতার আওতায় আনা যায়, তাহলে এইরকম লুফোসগুলো কমে যাবে। যারা শিল্পপতি আছেন, যারা ব্যবসা করেন, যারা আজকের দেশে, আমি পরিষ্কার করে বলতে চাই, আজকের দেশের উন্নয়নের যতটুকু অংশ তার পুরোটাই কিন্তু ব্যবসায়ীদের অবদান। কারণ আপনি যদি বড় বিল্ডিংগুলোর দিকে তাকান, একটাও কিন্তু সরকারের নাই, সব কিন্তু ওনারাই করছে। সুতরাং আমি যাদেরকে দিয়ে দেশ চলে, যাদেরকে দিয়ে আমি খেতে পারি, যাদেরকে দিয়ে আমার বেতন হয়, তাদের প্রতি টেক কেয়ার করা কিন্তু আমাদের দায়িত্ব। তো সেই দায়িত্বটা যদি আমরা পুরোপুরিভাবে পালন করতে পারি, তাহলে দেশের ইকোনমি যেমন ডেভেলপমেন্ট হবে, তেমনি পুঁজিবাজারের সাথে আমাদের এটা রিলেটেড। কারণ ইন্ডাস্ট্রি দিয়েই তো আমার পুঁজিবাজার, আমার পুঁজিটা দরকার তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য। সুতরাং আমি যদি এদেরকে ফ্যাসিলিটেট করি, আমার পুঁজিবাজারে ঢুকতে পারবে। প্রশ্নের দিকে যদি আসি, প্রশ্নটা ছিল যে এতগুলো প্যারামিটার সব পজিটিভ থাকা সত্ত্বেও কেন পুঁজিবাজারে সেটা ইম্প্যাক্ট? আমি আমার ভাইয়ের সাথে একেবারেই একমত, কোনো কারণ নাই। বাট 2-3টা কারণ আমি স্পেশালি খুঁজে দেখতে পারি। ফার্স্ট, আমাদের যারা ডিলার আছেন, ওনারা তো ডিলারশিপ লাইসেন্স নিয়েছেন, তাহলে ওনারা যে ডিলারশিপ লাইসেন্সটা নেওয়ার পরে সেই লাইসেন্সের কতটুকু সদ্ব্যবহার ওনারা করছেন, এটা একটু দেখা দরকার। দ্বিতীয়ত, সরকার যখন আপনার ইয়েটা করলো, আপনার কি বলে এটাকে, ডেফিনেশনটা চেঞ্জ করে দিল, সেখানে আমাদের জানা মতো প্রায় 7,500 কোটি টাকা ফ্রি হয়েছে। তাইলে এই যে সরকার যে জায়গাটা করে দিল, যে টাকাটা ফ্রি হয়ে গেল আপনার ইনভেস্টমেন্টের জন্য, ব্যাংকিং সেক্টরের কথা বলছি, সেই টাকাগুলো কি ইনভেস্টমেন্ট হয়েছে কি না? যদি না হয়ে থাকে, তাহলে এই ফ্যাসিলিটিটা দেওয়ার কী দরকার ছিল? না হলে হচ্ছে না কেন, সেটা রেগুলেটর দেখা দরকার। তৃতীয়ত, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, ওনাদের কি ভূমিকা আছে? আমি বারবার বলার চেষ্টা করেছি যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের যে ভূমিকা থাকা দরকার এই পুঁজিবাজারে, কখনো কখনো ওনারা রাখছেন, কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যখন এইভাবে পুঁজিবাজারে থাকে, তখন মনোপলি ভূমিকায় তারা অবতীর্ণ হন। এই মনোপলি ভূমিকা থেকে বের করে আনার জন্য যদি রাষ্ট্রায়ত্ত আরেকটা প্রতিষ্ঠানকে, যেমন বিডিবিএল আছে বা অন্য কেউ আছে, এরকম আরেকটা প্রতিষ্ঠানকে যদি প্যারালালি, অথবা প্রাইভেট সেক্টরের সাথে আরেকটা প্যারালালি প্রতিষ্ঠানকে যদি তৈরি করা যায়, আমি নিশ্চিত করে বলতে পারি এবং হলফ করে বলতে পারি পুঁজিবাজারের এই দশা কেটে যাবে। পুঁজিবাজারের দশা কেটে যাবে যদি আমরা এই 3-4টা কথা বললেন ফোরকান ভাই। খালেদ ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আপনি গতকালকে নিশ্চয়ই দেখেছেন যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে কর্পোরেট ট্যাক্স কমাবার কথা। সেটা বেসিক্যালি বেসড অন আরএমজি সেক্টর। কিন্তু আমরা যদি তাকাই যে ব্যাংকিং সেক্টরে যে 40% ট্যাক্স, অ্যান্ড অন টপ অফ দ্যাট যদি আপনি খেয়াল করেন 40% ট্যাক্স দেওয়ার পরে আবার সিএসআর কর্মকাণ্ড করতে হয় তাদেরকে, কোটি কোটি টাকার, শত শত কোটি টাকার সিএসআর কর্মকাণ্ড করতে হয়। এই যে একটা প্রেশার অন ব্যাংকস, প্রাইভেট ব্যাংকস, এই জিনিসটা কিন্তু আজকে রিফ্লেকশন আপনি দেখেন যদি পুঁজিবাজারের দিকে তাকান। একে তো উদ্বৃত্ত টাকা পড়ে আছে, তারা খাটাতে পারছে না, ব্যাংক সেক্টর। $14 বিলিয়ন, $14 বিলিয়ন, টাকার পরিমাণ 11,000 কোটি টাকা, 11,000-এর বেশি হবে এটা আমার জানা মতে। তো এই যে টাকাটা ওনারা খাটাতে পারছেন, এবং এইটার প্রতিফলন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কিন্তু সেটা ভুগছে। তো এই যে কর্পোরেট ট্যাক্স 40% এত হাই রেটে, তারপরে সিএসআর কোটি কোটি টাকার, এইখান থেকে আমাদের পলিসিগতভাবে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি? খুব দুঃখের বিষয় যে আমাদের এখন পর্যন্ত অ্যাপ্রোচটা কিন্তু আমাদের মিল্কিং দ্য সেম খাও, যে আপনার যে মুরগি ডিম দিচ্ছে তাকে আপনার চিপাতে থাকেন। এবং সেটা করতে করতে এখন যেটা হয়েছে যে খুব দুঃখের বিষয় যে সার্ভিস সেক্টরের কথা আমরা বলেছি, টেলিকম, তাদের ওপরে 45% ট্যাক্স ধার্য করা হয়েছে। এটার যুক্তিকতাটা কিন্তু কোনো জায়গায় নেই। বাংলাদেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা সিংহভাগ আসে টেলিকম সেক্টরে, এবং তাদেরকেই আমরা 45% ট্যাক্স করছি। তো দিস ইজ লিটারালি, আপনি বলা যে ভাই আপনি ইনভেস্টও করেন, আপনার আমি গলাও কাটবো। ঠিক একইভাবে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল পুরো সার্ভিস সেক্টরটা যে কন্ট্রিবিউশনটা রেখেছে বাংলাদেশের আজকে ডেভেলপমেন্টে, বিশেষ করে আপনার স্কিলড ম্যান পাওয়ারের যে গ্রোথটা হয়েছে, কর্মসংস্থানের যে যোগানটা হয়েছে, এটা কিন্তু আমাদেরকে এটা উই হ্যাভ টু হ্যান্ডস ডাউন যে আপনার এটা দিস ওয়াজ অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি। এখানে ইন্স্যুরেন্স আছে, লিজিং কোম্পানি আছে, ব্যাংকস আছে। আনফর্চুনেটলি এখানেও কিন্তু আমরা সবসময় সারা জীবনই আমরা কর্পোরেট ট্যাক্স যেটা ছিল তার থেকে অধিক
ট্যাক্স আমরা সেখানে দিয়ে এসেছি। এবং তা সত্ত্বেও আমাদের যেটা আপনিও বলেছেন সিএসআর এর যে ইফেক্টটা রয়েছে, এখানে শুধু আমাদের নিজের থেকে তো করণীয় আছে, সেটা তো আর রয়েছে, আবার পলিটিক্যাল প্রেশারও থাকে আপনার সবসময় ইনভেস্ট করার জন্য অথবা এক্সপেন্স করার জন্য। তো এগুলোর এই মনোভাবগুলো থেকে চেঞ্জ করতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাপ্রোচটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি না হবে, কাস্টমার সার্ভিস ওরিয়েন্টেড না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে আমাকে অ্যাট্রাক্ট করতে পারবে না। আমরা বড় ইনভেস্টমেন্টসের কথা বলেছি, বড় ইনভেস্টার্সদের কিন্তু আরও অন্যান্য অপরচুনিটিস রয়েছে। আমরা যারা ক্ষুদ্র মাঝারি ইনভেস্টার্স রয়েছি, আমাদের জন্য বাংলাদেশ ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কিন্তু যারা বড় হয়ে গেছে তারা কিন্তু আজকে অলরেডি সে ট্যাক্স দিয়ে তার হোয়াইট মানি অন্য দেশে নিয়ে অপরচুনিটিকে ব্যবহার করতে পারবে। তো আমাদেরকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে দ্যাট ফরেন ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে একটা ফরেন ইনভেস্টরের জন্য বাংলাদেশ ইজ 27th অন দ্য র্যাঙ্ক। তার জন্য আরও 26টা দেশ আছে যেখানে সে আরও অল্টারনেটিভ বিনিয়োগ খুঁজে করতে পেতে পারে। পারবে। তো আমাদেরকে চেঞ্জ হতে হবে, ব্যবসায়ীদেরকে চেঞ্জ হতে হবে, রেগুলেটরসদেরকে চেঞ্জ হতে হবে, এবং এই ওভার রেগুলেশনের যে এই একটা মনোভাব, এটার থেকে বের হয়ে আসতে হবে। খুব সঠিকভাবে বলেছেন খালেদ ভাই। আমি একটা ফোন নিয়ে আবার আসছি। দর্শক কে বলছেন, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কি আমরা তো আপনাদের এই টক শো গুলো নিয়মিত দেখি, সবগুলা চ্যানেলগুলাই সবগুলাই দেখি, নিয়মিত দেখি। এখন কথা হচ্ছে যে আমরা যে এখানে আপনাদের কথাগুলো শুনে যে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে এই পুঁজিবাজারের মধ্যে ঢুকি, তখন বিনিয়োগ যেটা করি, এখন আমরা একটা উৎসাহ নিয়ে আসি, আপনাদেরকে দেখেই মনের মধ্যে একটা মানে ফিরে আসে যে কি আমরা কিছু একটা করতে পারবো। কিন্তু এখানে দেখি কি স্ক্রিনের মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ এটার বিরোধী দিকে দেখি। এখানে তো সবসময় দেখি ডাউনের দিকে, পতনের দিকে আমরা চলে যাচ্ছি। কিন্তু আপনারা যে এখানে আমাদেরকে এসে যে একটা স্বস্তি দেওয়ার জন্য যে একটা কথা বলেন, ওটাতে আমরা কিন্তু এখন দেখছি ওটা আমরা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনার এইসব যে কথাগুলো বলছেন, এগুলোর মধ্যে আমাদের প্রফিটটা কি? ওকে, থ্যাংক ইউ। ফোরকান ভাই। ওকে, ভাই ঠিকই বলেছে যে আমরা এখানে বলছি, ওনাদেরকে আশার আলো দেখাচ্ছি, কারণ আমরা যা বলছি সেটা দেশের ইকোনমি নিয়ে বলছি, পুঁজিবাজারের জায়গাগুলো নিয়ে বলছি, যেগুলোর মধ্যে কোনো অসত্য কিচ্ছু নাই। যেমন আপনি ভাই যদি খেয়াল করে দেখেন যে আপনি যদি ব্যাংকে এখন এফডিআর টাকা রাখেন, তাহলে আপনি পাবেন 7%-এর মতো, 7-8%-এর মতো ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের 6%-এর মতো আপনি পাচ্ছেন। আপনি কি, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি যখন পুঁজিবাজারে বিনিয়োগ করেন, আপনি কি 6%-এ খুশি হওয়ার জন্য বিনিয়োগটা করেন? ডেফিনেটলি নো। আপনি চাচ্ছেন রাতারাতি আপনার এটা ডাবল হয়ে যাক, আপনি চাচ্ছেন রাতারাতি এটাতে 50% গেইন হয়ে যাক। সো আমাদের এই মানসিকতাটা বদল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমাদের এই যে কথাগুলো এখানে হচ্ছে, সেই কথাগুলোকে ইনপুট নিয়ে আপনাকে যাচাই বাছাই করে বাজারে ইনভেস্টমেন্ট করতে হবে। আমরা কিন্তু আপনাকে বলছি না যে আপনি অমুক স্পেসিফিক সিকিউরিটিজে আপনি ইনভেস্টমেন্ট করেন, আমরা ওভারঅল সিচুয়েশনটা তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং আপনি যদি ভালো সিকিউরিটিজে ভালো ইয়েতে ইনভেস্টমেন্ট করেন, তাহলে যে ডিভিডেন্ড আপনি পাবেন তাতে করে অ্যাটলিস্ট আপনার এফডিআর রেটের চাইতে বেশি গেইন হয়ে যায়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আপনার লস করার কোনো কারণ আমি অ্যাপারেন্টলি দেখি না। ফুরকান ভাইয়ের সাথে আমি যদি শুধু জি, জাস্ট একটা please, ছোট্ট করে please. কথা অ্যাড করতে চাই। একটা জিনিস হচ্ছে যে এখানে যে সমালোচনাগুলো হচ্ছে, যেখানে যেটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হচ্ছে, আমরা আশা করব যে আপনার যারা নীতি নির্ধারক যারা রয়েছেন তারা এই কথাগুলো শুনবেন। আপনারা যারা আমাদের কথা শুনছেন তারাও আপনারা এই মেসেজেসগুলো দেবেন, এবং এই চেঞ্জেসগুলো কিন্তু আপনাদের জন্য আনা, আমরা যারা ইনভেস্টার্স রয়েছি আমাদের জন্য আনা, এবং নতুন উদ্যোক্তারা যেন আপনার আসে তাদেরকে এনকারেজ করা। সমস্যাগুলো রয়েছে, সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করতে হবে, সলিউশনসে আসতে হবে। এবং আরেকটা ইন্টারেস্ট রেটের কথা থেকে আমি শুধু একটু যোগ দিতে চাই, প্লিজ। যে আমাদের এখন পর্যন্ত যে 10%-এর একটা আপনার রেস্ট্রিকশন রয়ে গেছে টু রিমেইন অ্যাজ এ ক্যাটাগরি, যেখানে ইন্টারেস্ট রেট আপনার এত ড্রপ করে গেছে, দিস উইল নট এনকারেজ নতুন উদ্যোক্তাদেরকে আপনার স্টক মার্কেটে আসার। যেখানে আমি এখন অ্যাজ এ বড় কর্পোরেট হাউস হিসাবে আমি 8 থেকে 9%-এর ইন্টারেস্টই অ্যাভেল করতে পারি, সিঙ্গেল ডিজিটসে নেমে আসছে, এটা আরও ফল করবে। তো সেখানে কেন আমি যাব আপনার পুঁজিবাজারে? 10%-এ কেন থাকবে এটা? আমি অবভিয়াসলি অ্যাজ আ কোম্পানি আমি চাবো না যে আমার কোম্পানি এই রেটের থেকে আপনার পড়ে যাক। অ্যাবসলিউটলি, এখানে একটু রিভিউ করার প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন। দর্শক মণ্ডলী, আমি একটা ব্রেক নিব, তার ব্রেকের আগে দিয়ে আমি একটু প্রশ্নের উত্তরে বলতে চাই যে দেখেন, বিনিয়োগটা আপনার ফান্ডস, আপনার টাকা, আপনার ভালো টাকা, আপনি বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করবেন সেটা আপনি বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। এই জিনিসগুলো
আমরা ফ্যাসিলিটেট করার জন্যই আপনাদেরকে সবসময় বলে থাকি, যেভাবে ফোরকান ভাই সুন্দর করে বলেছেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করার মুহূর্তে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি এই শেয়ারে এত প্রফিট পেলে আমি সরে আসবো, 5% 10% নির্ধারণ করতে হবে আপনার ব্যাক অফ ইউর মাইন্ড। এবং সেখানে কিন্তু সেইটা আপনি সেই গোলে পৌঁছাবার সাথে সাথে কিন্তু আপনি ছেড়ে দিতে হবে শেয়ারটা। আপনি যদি অতি লাভ করেন অতি মুনাফার জন্য, তাহলে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা কিন্তু তত বেশি থেকে যায়, এক। আর দুই হলো যে আপনাকে সব সময় কিন্তু ওই রিউমার বেসড ইনভেস্টমেন্টে যাবেন না। আমার পাশের ব্যক্তিটি কি কিনে নিচ্ছে, ও কত লাভ করলো, ও কি করলো, ওর দিকে তাকাবেন না। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার ইনভেস্টমেন্ট এটা আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট, সেটা ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, লাভ হলে লাভবান আপনি হবেন। অর্থনীতি আমাদের কিন্তু ফরেক্স রিজার্ভও বেশ ভালো। এখন এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, আমাদের সকল প্যারামিটার্সের ভিতরে বাংলাদেশ ব্যাংক অনেক ভালো ভালো কাজ করেছে। একটা কাজ ওনারা কিন্তু বাকি আছে পুঁজিবাজারের জন্য করার, সেটা হলো যে অনেকগুলা পুঁজিবাজার এক্সপোজারে অনেকগুলা নন লিস্টেড কোম্পানি, আমি যখন বলছি পুঁজিবাজার এক্সপোজার, ক্যাপিটাল মার্কেট এক্সপোজার, মিনিং ক্যাপিটাল মার্কেট সংক্রান্ত যেগুলো লিস্টেড কোম্পানি তাদের এক্সপোজার। না, প্রবলেম যেটা হয়েছে সেটা হলো যে এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এটা হলো যে মানে নন লিস্টেড কোম্পানির যদি কেউ শেয়ার রেখে লোন নেন, কিংবা নন লিস্টেড কোনো কোম্পানি তার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তার হেডকোয়ার্টার বানাবে, সেই বিল্ডিংয়ের জন্য লোন নেয়, সেটাও পুঁজিবাজার এক্সপোজারে ধরে নেওয়া হচ্ছে। আবার আরেকদিকে এও দেখছি যে লন্ডনে সে একটা রেমিটেন্স বুথ করেছে কোনো ব্যাংক, সেইটার এক্সপোজারও পুঁজিবাজার নিয়ে নিয়েছে। এই জিনিসগুলো আমরা ইতিমধ্যে জানিয়েছি, বা এগুলো যত তাড়াতাড়ি দূর হয় তত মঙ্গলজনক পুঁজিবাজারের জন্য। আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংকে আমরা পৃথিবীর সকল জায়গায় দেখেছি যে সেন্ট্রাল ব্যাংক একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করে টুয়ার্ডস দ্য ক্যাপিটাল মার্কেট, আপনি কি মনে করেন যে বাংলাদেশ ব্যাংকের সেই ইয়েটা প্লে করা উচিত কিনা আমাদের দেশে? অবশ্যই, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিন্তু ওনারা যে একান্তই সে কাজ করেনি তাও ঠিক না, অনেক কাজ করেছেন। এবং গভর্নর সাহেব বলেছেন যে উই ওয়ান্ট এ ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট। অ্যান্ড উনি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হি ইজ রিচিং আউট টু দ্য আনব্যাংকড। আমাদের 16 কোটি জনগণের ভেতরে থেকে একটা সিংহভাগই রয়েছে যারা ব্যাংকের আওতায় নেই, এবং তাদেরকে ব্যাংকিংয়ের আওতায় আনার কিন্তু অনেক ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন। উনি নিজেও করছেন, আমাদের যারা প্রাইভেট ব্যাংকস রয়েছে তাদেরকে দিয়েও করা হচ্ছে। কিন্তু আমি একটু জাস্ট ব্যাকট্র্যাক করি, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে ওভার রেগুলেটেড হয়ে যায়। আমরা একটু ওভার এক্সাইটমেন্টে অনেক কিছুই আননেসেসারিলি রেগুলেট করার চেষ্টা করি। হয়তোবা অবভিয়াসলি ওনাদের একটা পার্সপেক্টিভ রয়েছে, বাট একটা সিম্পল একটা ব্যবসায়ী পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, কিছুটা এখানে রিল্যাক্স আসার প্রয়োজন। এবং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আমার প্রজেকশনটা কি, আমার অ্যাপ্রোচটা কি, আমার অ্যাটিটিউডটা কি। আমি কি নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই, আমি কি নতুন ইনভেস্টার্স বিনিয়োগ বাজারে আনতে চাই, আমাদেরকে সেগুলো পার্সপেক্টিভগুলোকে কি মাথায় রাখতে হবে। তবে অ্যাটলিস্ট একটা জিনিস এর মধ্যে যেটা অনেক দিন আপনারাও বলেছেন, আমরাও বলেছি, বলার পর অ্যাটলিস্ট একটা চেঞ্জ এসেছে। আপনার বিশেষ করে ব্যাংক সাবসিডিয়ারি যে আপনার ইকুইটির এই চেঞ্জটা এসেছে, অ্যান্ড আশা করছি যে কিছুক্ষণ আগে ফুরকান ভাইয়া বললেন যে এই রিফ্লেকশনটা কিন্তু পজিটিভভাবে বাজারে আমরা আশা করছি যে ইনশাল্লাহ আগামী দিনে আসবে। খালেদ ভাই, আপনি ব্যবসায়ীদের নেতা, আপনার কাছে সরাসরি যদি আমি একটা প্রশ্ন করি যে ওয়ার্ল্ড মার্কেটে তেলের দাম কিন্তু অ্যারাউন্ড $30 ইভলভ করছে। জি। সো আমাদের কিন্তু ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট তেলের কিন্তু হয় নাই, এবং এটার কিন্তু বিরাট একটা প্রভাব আমাদের অর্থনীতিতে কিন্তু পড়তো যদি ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্টটা হতো। এইটার ব্যাপারে আপনার যদি মতামত জানতে চাই। ধন্যবাদ। আপনার হয়তোবা মনে আছে যে বিগত 6-7 মাস ধরে আমরা কিন্তু অনেক কথা বলছি যে ব্যবসা করার যে খরচাগুলো রয়েছে, কস্টস অফ ডুইং বিজনেস, এগুলো কিন্তু বেড়েই যাচ্ছে। আপনার এর ভেতরে থেকে একটা সিংহভাগ হচ্ছে আপনার জ্বালানির খরচা। আনফর্চুনেটলি পুরো গ্লোবালি 3-4বার করে কিন্তু আপনার অলরেডি প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সরকার এবং ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে এটা বারবার বলা হচ্ছে যে ওনাদের এই মুহূর্তে এই রিঅ্যাডজাস্টমেন্টের অথবা অ্যাডজাস্টমেন্টের কোনো চিন্তাধারাই নাই। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এতদিন ধরে আপনার বিপিসি লস করেছে, সেই লসকে ওনারা পোহাতে চাচ্ছে,
কিন্তু ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট এটাতে কিন্তু জনগণের ক্ষতি হচ্ছে, আমার কস্ট বেড়ে যাচ্ছে, এবং এটার ভুক্তভোগী কিন্তু আমরা সকলেই, একদম একদম জেনারেল একজন কৃষক থেকে নিয়ে শুরু করে একজন ব্যবসায়ী পর্যন্ত, একজন এক্সপোর্টার বলেন অথবা ইম্পোর্টার বলেন, সবাই এটাতে ভুক্তভোগী। আমি কিন্তু আপনার একটা উদাহরণ শুধু যদি দেই, বিগত বছরেও আমাদের ঢাকা থেকে চিটাগং পর্যন্ত ট্রাকের ভাড়া দিতে হতো 20,000 টাকা, 20,000 টাকা থেকে 18,000 টাকা থেকে 22,000 টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 30,000 টাকার কাছাকাছি। তো এই যে বাড়তি 10,000 টাকা, এই খরচাটা কোথায় যাবে? আইদার আমার প্রফিটসের থেকে কমবে যদি আমি আমার সেল প্রাইস বাড়াতে না পারি, আর যদি আমার লভ্যাংশ কমে যায় তাহলে কিন্তু সরকারের কোষাধ্যক্ষের থেকে ওনাদের রেভিনিউজও কমে যাচ্ছে, ট্যাক্সও কমে যাবে। ট্যাক্সও কমে যাচ্ছে। তো সরকারকে এই জিনিসগুলো বুঝতে হবে যে দেয়ার আর রিপল ইফেক্টস ফর এভরিথিং। অ্যাবসলিউটলি, এবং আমরা তো কয়েকবার আলোচনা করেছি, আমরা চাইবো যে সরকার এ নিয়ে একটু পজিটিভ চিন্তা করুক এবং তেলের দাম যত তাড়াতাড়ি কমানো যায়, অ্যাডজাস্ট করা যায়, তত আমাদের জন্য মঙ্গল। দর্শক মণ্ডলী, একজন দর্শক আছেন, উনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি যে কিছু লোক যেমন ইব্রাহিম খালেদ সাহেব কিছুদিন আগে আমরা দেখছি প্রথম আলোতে, তারপরে বাংলাদেশ ব্যাংক, তারপরে আমাদের অর্থমন্ত্রী, এরা অনেক কথা বলছে, বা অন্যান্য মানুষে অনেকে শেয়ার বাজারের বিরুদ্ধে বা বিভিন্ন নেগেটিভ করছে, কিন্তু আপনারা এটা সম্পূর্ণ ইগনোর করে যাচ্ছেন। কিন্তু এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, নাইলে পুঁজিবাজার ভালো হচ্ছে না কেন? এই জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমরা মোটেই আমি একটা জিনিস মনে করি যে প্রধানমন্ত্রী যদি উদ্যোগ নেয় আর ইব্রাহিম খালেদকেই না হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বানাইলে উনি সৎ এবং সাহসী লোক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা মোটেই ইগনোর করছি না, আমরা এই নিয়ে আমাদের দুটো অনুষ্ঠানে আলোচনা করেছি, এবং আপনার সন্তুষ্টির জন্য আপনার এই প্রশ্নের উত্তরটাও আমি ফোরকান ভাইয়ের কাছ থেকে নিয়ে নিব। আরেকজন দর্শক আছে, আমি দুইটা ফোন নিয়ে আপনার সাথে আসছি ফোরকান ভাই। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, লালি ভাই ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের মধ্যে বণিজনদের কথা শুনে এখন পর্যন্ত শেয়ার গুলো ধরে 10 সালে ভাই 10 খাইয়া ঢাকা থেকে নোয়াখালী চলে এসেছে। তো এখন পর্যন্ত আপনাদের আশ্বাস দিয়ে আপনাদের মধ্যে বণিজনদের শেয়ার গুলো ধরে রেখেছি ভাই। এখন কবে নাগাদ পরিবর্তন হবে, বা বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, ওনার কারণে সেই সময় শেয়ার মার্কেট এত উত্থান হলো, আবার ওনার কারণে পতন হলো, ওই লোকটাকে কি চেঞ্জ করা যাবে না? আপনাদের সবাই মিলি ওনার। ওকে, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আপনি প্রশ্ন করেন নাই, আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, বাট আপনার স্টেটমেন্টেরটাকে আমি যদি এইভাবে বলি যে দেখেন, আমরা মাত্র চেষ্টা করতে পারি, আমরা এখান থেকে যেটা করছি সেটা চেষ্টা করছি আপনাদেরকে ফ্যাসিলিটেট করা, চেষ্টা করছি যে নতুন নতুন যা ঘটছে বাজারে সেগুলো আপনাদেরকে জানান দেয়া, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি, সেই কাজটুকু আমরা করছি মাত্র। আর বাজার যেটা বললেন আপনি, হ্যাঁ, আমরা সবাই আশা করছি যে 2016 সালে বাজারটা ভালো হবে, অর্থনীতিটাও ভালো হবে। সো কাজেই আমরা সেই অপেক্ষায় রইলাম। দর্শক মণ্ডলী, আমরা প্রথম প্রশ্নটা যেটা উনি যেটা বলেছেন উচ্চ যে পর্যায় থেকে যে সকল কমেন্ট করা হয়, উনি বলেছেন যে ইব্রাহিম খালেদ নামে উল্লেখ করেছেন, ইব্রাহিম খালেদের কথা বলেছেন, বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, এটা খুব দুঃখজনক লালি ভাই। এই ধরনের কথা এইভাবে ওপেনলি বলা একটা বাজারের, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইব্রাহিম খালেদ সাহেব উনি অনেক জ্ঞানী মানুষ, উনি একটা করেছেন, কিন্তু আপনি যখনই এরকম একটা কথা, পুঁজিবাজার খুব সেন্সিটিভ জায়গা, সেখানে যখন সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার কোনো চেয়ারম্যানের পদত্যাগ, আমি বলবো যে উনি পদত্যাগ করলে কি মার্কেট 500 পয়েন্ট বাড়বে? যদি তাই হয়ে থাকে, তো বাজারে কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই। তো একটা লোক চলে গেলেই যদি শেয়ারের দাম বেড়ে যায় আর বাজার ঠিক হয়ে যায়, তাহলে তো বাজারে কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই। এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো, উনি কি এই কথাটা বলতে পারেন এইভাবে ওপেনলি? আমরা যতটুকু জানি যে পুঁজিবাজার সম্পর্কে সেন্সিটিভ কোনো কথা বলতে গেলে সেটা পুঁজিবাজারের অনুমতি নিয়ে বলতে হয়। হি ইজ নট এম্পাওয়ার টু টেল লাইক দিস। উনি যখন এম্পাওয়ার ছিলেন, যখন উনি রিপোর্টটা করেছেন, হি ওয়াজ এম্পাওয়ার ফর ডুইং দ্যাট রিপোর্ট, বাট নাও হি ইজ নট এম্পাওয়ার টু টক লাইক দিস। পুঁজিবাজারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, সর্বোচ্চ যে পদস্থ ভদ্রলোক চেয়ারম্যান সাহেব, ওনার পদত্যাগ উনি কীভাবে চাইতে পারেন একজন সাধারণ মানুষ হয়ে? কারণ ওনাকে এটার জন্য অ্যানালাইসিস করার কোনো এম্পাওয়ার দেয়া হয় নাই।
যদি না হয়ে থাকে তাহলে উনি এটা বলতে পারেন না। যদি বলে থাকেন কার স্বার্থে বলেছেন, কাকে শেয়ারগুলো কিনিয়ে দেওয়ার জন্য বলেছেন, এটা খতিয়ে দেখা দরকার। Absolutely, কারণ বাজারটা যখন absolutely. পড়েছে তাহলে কেউ না কেউ তো কিনছে শেয়ারগুলো, তো এটা কার স্বার্থে উনি করেছেন, কাকে এই স্বার্থটা তৈরিটা উনি এটা সুযোগ করে দিলেন যে ভাই তোমরা শেয়ার কেন, আমি এটা বলে দিচ্ছি দাম পড়ুক তোমরা কেন। তাহলে এইটা কিন্তু এখন ইনকোয়ারি করা খুব দরকার হয়ে গেছে, এসএসসি থেকে ওনার বিরুদ্ধে ইনকোয়ারি করা খুবই জরুরি হয়ে গেছে। অ্যাবসলিউটলি। এবং বোর্ড অফ ইনভেস্টমেন্টের চেয়ারম্যান সাহেব, আমি জানি না ওনার মতো একজন রেসপন্সিবল মানুষ, সরকারের এত উচ্চ পর্যায়ের একজন মানুষ কিভাবে বাজারকে জুয়া খেলার বাজার বলে। এবং তাহলে ফুরকান ভাই আমি একটু যোগ দেই এটা আপনার এই কথার সাথে, উনি কাদের সামনে বলছেন? যে আদানি $8 বিলিয়ন এফডিআই নিয়ে আসছে, Exactly. যে রিলায়েন্স $3.5 বিলিয়ন নিয়ে উনি বিনিয়োগ করতে আসতেছে, উনাদের ওখানে উনি এই কথা বলছে। আরে উনারা তো একটা উইন্ডো চান যে আমি যে ইনভেস্টমেন্ট করব, যে আমি বের হবার উইন্ডোটা কোথায়। তো বের হওয়ার উইন্ডো তো একমাত্র পুঁজিবাজার। না, তো এই পুঁজিবাজার নিয়ে যদি উনি উনাদের সামনে এরকম একটা কথা বলেন, কেন উনি ডিএসসির সাথে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে কিংবা চিটাগাং স্টক এক্সচেঞ্জের সাথে উনি একটা ব্রিফিং নিয়ে নেন নাই যে এই বক্তব্য আমাকে দিতে হবে? Exactly. তাহলে এটা একটা নিন্দনীয় কাজ উনি অবশ্যই, করেছেন, উনি একটা করেছেন। জাতির একটা এম্বারাসমেন্ট করেছেন উনি Exactly. এই কথাটা ওনাদের সামনে বলে। এক্স্যাক্টলি। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি দৌড়ানোর চেষ্টা করছেন, আর পিছন দিয়ে কিছু লোকজন ওনার কোমরের দড়ি বেঁধে পিছনের দিকে টানার চেষ্টা করছে। হ্যাঁ, So, আশ্চর্য। এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী এই দুইটা স্টেটমেন্ট সম্পর্কে উনি খেয়াল করবেন, এবং এই অনুষ্ঠান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করতে চাই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি খেয়াল করেন, এই কথাগুলো কিন্তু আপনার অর্থনীতিকে ধ্বংস করবে এবং আপনার অর্থনীতির প্রতি এটা নেগেটিভ প্রভাব ফেলবে। আপনি ডেফিনেটলি এই জিনিসগুলোকে দেখা উচিত, কারণ মাননীয় বোর্ড অফ ইনভেস্টমেন্টের মাননীয় চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো এরকম ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে বলার কোনো যৌক্তিকতা নাই, কারণ উনি ইনভেস্টমেন্ট আকৃষ্ট করার জন্য গিয়েছেন, ইনভেস্টমেন্টকে নষ্ট করার জন্য নয়। এই Absolutely. কথাগুলো ডেফিনেটলি মানুষের মনে, স্পেশালি এফডিআই যারা তা করতে আসছেন তাদের ভিতরে একটা শঙ্কা তৈরি করে, সেটা দেশের জন্য ভালো কোনো রেজাল্ট আনতে পারে না। আমরা আশা করব আমাদের 21 ভিশনের জন্য যাতে কোনো স্টেটমেন্ট যাতে বাধা হয়ে না দাঁড়ায়, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা যাতে কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়, এই সরকার আজকে যে দেশটাকে যেভাবে দেখতে চাচ্ছেন সেখানে যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, এই ধরনের স্টেটমেন্টগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতেই হবে। ধন্যবাদ। এই স্টেটমেন্ট থেকে বেরোয় আসতে হবে। খালেদ ভাই, হোয়াট ইজ ইয়োর টেক অন দিস? আমি ইন পার্টিকুলার এই কথাতে আমি না, যে আমি আপনার মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা একটু বলতে চাই। আপনার যেহেতু উদ্যোক্তারা প্রশ্ন করেছিলেন যে আপনার ওনাদেরকে এনকারেজ করার জন্য কি করণীয় আছে, আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের মার্কেট ইজ ভেরি ইকুইটি ডিপেন্ডেন্ট। এটার থেকে বের হয়ে আসতে হবে, নতুন প্রোডাক্টস আনতে হবে, ডাইভার্সিফাই করতে হবে, বন্ডস আসতে হবে, মিউচুয়াল ফান্ডস আরও আসতে হবে, ডেরিভেটিভস আসতে হবে। আপনার হয়তোবা মার্কেটটা আরও ম্যাচিওর হলে আপনার সোয়াপিংয়ের অপশনস চলে আসবে, হেজিংয়ের অপশনস চলে আসবে। সো দিজ আর থিংস দ্যাট আমাদেরকে এখন থেকে প্ল্যান করা উচিত। যদি সেখানে আমাদেরকে যেতে হয় তাহলে কী কী করণীয় রয়েছে। একটা জিনিস দেখেন যে আপনার সরকার কিন্তু পিপিপির মাধ্যমে অনেক মেগা প্রজেক্টস হাতে নিয়েছে। এটার আমি মনে করি উচিত ছিল যে এগুলো ইনফ্রাস্ট্রাকচার বন্ডস করে আমাদেরকে সেখানে সুযোগ করে দেওয়ার, সেখানে ইনভেস্ট করার। আপনার ক্রাউড ফান্ডিং বলে আপনার ইন্টারন্যাশনালি এখন একটা খুব প্রচল একটা ফান্ডিং স্কিম রয়েছে, সেখানে হয়তো আমরা সবাই মিলে পার্টিসিপেট করতে পারতাম। অবভিয়াসলি দিজ আর অল লং টার্ম প্রজেক্টস। আমাদের এখানে যারা পুঁজিবাজারে ইনভেস্ট করছে, হয়তোবা আপনিও ফুরকান ভাই কিছুক্ষণ আগে বললেন যে আমরা হয়তোবা আগামীকালকে লভ্যাংশটা চাচ্ছি। এর একটা পোর্টফোলিওর কিন্তু দিস ইজ আ স্ট্র্যাটেজি যে আমাকে কিছু লং টার্ম ইনভেস্ট করতে হবে, কিছু মিড টার্ম করতে হবে এবং কিছু শর্ট টার্মও করতে হবে। যেখানে আমি কিছু শর্ট টার্ম গেইনস করব, কিছু লং টার্ম গেইনস করব। তো এই স্ট্র্যাটেজিগুলোকে আপনাদেরকে আরও শেখাতে হবে আই গেস আমাদের বিনিয়োগকারী যারা রয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার স্মল ক্যাপের কথাও বলা হয়েছে, আমাদের কিন্তু এখন স্মল ক্যাপের সেই ধরনের সুযোগ নেই। স্মল ইনভেস্টার্স অথবা স্মল বিজনেসেস যারা রয়েছে, যেখানে 70% বিজনেসেস প্রাইভেট সেক্টর, আপনি যে 22%-এর কথা বলেছেন, তার 70% হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী। তাদের এখানে কি সুযোগ রয়েছে পুঁজিবাজারে? সেখানে কিন্তু নেই। কিন্তু এনআরআই কিন্তু ব্যাংকের থেকে আপনার ইন্টারেস্ট নিচ্ছেন প্রায় 20%-এ। তো তাদেরকে যদি আপনারা ইকুইটি মার্কেটে নিয়ে আসতে পারেন অথবা আপনার ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারেন, হয়তোবা সেই 20%-এর থেকে 10% অ্যাটলিস্ট লাভ দিতে পারবে এবং 10% সে লভ্যাংশ তার ঘরে নিয়ে যেতে পারবে। কে আনবে খালিদ ভাই? প্রশ্নটা হলো এখানে আমাদেরকে একটু প্রশ্নটা করে দিই। স্মল ক্যাপসদেরকে তো আপনাদের পলিসি নেই। ফার্স্ট উই হ্যাভ টু ইন্ট্রোডিউস দ্যাট পলিসি। না, এক নম্বর কথা আমি বলি যে স্মল ক্যাপ মিডিয়াম ক্যাপের জন্য এসইসি সেই চিন্তা অলরেডি করছে। এসইসির সেটা অলরেডি ওনারা হাতে নিয়েছেন যে এইটার আলাদা বোর্ড করা যায় কিনা, এক। আর দ্বিতীয়ত হলো যে
আমি যে প্রশ্নটা আপনাকে সাপ্লিমেন্টারি করতে চাচ্ছিলাম সেটা হলো যে দেখেন এই যে কোয়ালিটি স্ক্রিপ্ট নাই আমাদের, এই কোয়ালিটি স্ক্রিপ্ট আনার জন্য যে সরকার যে সকল সুযোগ সুবিধা দিয়েছে, ট্যাক্স থেকে নিয়ে সকল বিষয় ওনারা যে সুযোগ করে দিয়েছেন, এই জিনিসগুলো হুইল মার্কেট আমি দেখেছি, যেমন সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ বলেন, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেন, লন্ডন বলেন, এরা পৃথিবী ঘুরতে থাকে, কোথায় বড় বড় ইয়ে আছে ওদেরকে ইন্ডিয়া যাচ্ছে, বাংলাদেশে আসছে, সবার কাছ থেকে ওরা নিয়ে লিস্টিংয়ের জন্য প্রক্রিয়া করায়। তো এই কাজটা, এই কোয়ালিটি স্ক্রিপ্ট না আসার পেছনে যে কাজটা করণীয়, এইগুলো হলো স্টক এক্সচেঞ্জ। কেন স্টক এক্সচেঞ্জ সেই মার্কেটিংটা করছে না? সরকার কি মার্কেটিং করে দিবে? এই মার্কেটিংটা তো স্টক এক্সচেঞ্জ গুলাকে করা দরকার, কেন ওনারা করতে পারছে? এবং লিডিং ব্রোকারেজ হাউসেস যারা রয়েছে তারা ফোরকান ভাইয়ের কাছেও যাব। খালেদ ভাই আগে আপনার। অ্যাবসলিউটলি, আপনার লিডিং ব্রোকারেজ হাউসেস যারা রয়েছে, স্টক এক্সচেঞ্জ যারা রয়েছে, বিশেষ করে আমাদের এখানে তো দুটোই, আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ যারা আপনার সিংহভাগ দায়িত্বটা পালন করে থাকেন, আমাদেরকে আরও আপনার অ্যাগ্রেসিভ হতে হবে। ইফ উই আর রিয়েলি হাংরি, তাহলে কিন্তু আমাকে সেটা দেখাতে হবে। আপনার অনেকগুলো কিন্তু রোড শোজ হয়েছে যেগুলো আপনার হয়তো বা প্রাইভেট সেক্টরের থেকে আপনার কিছু ব্রোকারেজ হাউসেস করেছে, লিডিং যারা রয়েছেন, অ্যান্ড দে হ্যাভ অল বিন সাকসেসফুল। আপনার ফরেন ইনভেস্টমেন্টসও কিন্তু কিছু আসছে, একান্তই যে না তাও কিন্তু না, হয়তো আগের থেকেও কিছুটা কমেছে। অ্যান্ড দ্যার ইজ দ্যাট ওয়ান্স অ্যাগেন দ্যাট আপনি যেটা বললেন যে স্ক্রিপ্টসগুলো কি আনবে, আমাদেরকে এখানে শিক্ষারও কিন্তু অনেক ফ্যাক্টরস রয়ে গেছে, যে এই ক্ষুদ্র মাঝারিগুলোকে আবার আপনার কমপ্লায়েন্ট আকারে এনাদেরকে আনারও কিন্তু আমাদেরকে সেই পদ্ধতিগুলো শুরু করতে হবে। হ্যাঁ, ভেঞ্চার ক্যাপিটালও অ্যালাউ করে দিয়েছে এসিসি। সো স্মল যারা এন্টারপ্রেনাররা আছেন ওনাদেরকে এটা মানে ইয়ে করে স্টক এক্সচেঞ্জে নিয়ে আসবে, সব কিছু করে দিয়েছে। বাট পয়েন্ট ইজ দ্যাট who will build the cat? Why stock exchanges are not doing these things? Why they are not into the marketing strategy? আপনার কেন ওনারা রুটিন জব করছেন? ওই একটা চিঠি আসলো, মার্কেট 2 টাকা কেন বাড়লো, চিঠি দিয়ে দিল, রুটিন জব। বা এই যে ইনোভেটিভ কাজগুলো, এই যে ইনোভেশনসগুলো আনা মার্কেটের ভিতরে, এবং সেখান থেকে একটা ভালো ভালো কোম্পানি, বাংলাদেশে প্রচুর ভালো ভালো কোম্পানি আছে যারা এখনো লিস্টেড হন নাই, এই যে ওনাদের কাছে যাওয়া, আলোচনা করা, এই সুযোগ সুবিধাগুলো দেয়া। আমি এই প্রশ্নে আপনার কাছে আসবো ফোরকান ভাই, একটা প্রশ্ন নিয়ে। জি দর্শক, কে বলছেন? আপনার প্রশ্নটি করুন। সরি, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। জি ফোরকান ভাই। আমি ইব্রাহিম খালেদ ভাই, আপনি কি আছেন লাইনে? হ্যাঁ, আমি লাইনে আছি। জি 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 বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী কিছুদিন ঘোষণা দিলেন পুঁজিবাজার ভালো করার জন্য, জি, এবং ইন্ডিয়ান সিডিবি আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু ভলিউমটা কমিয়ে তারপরে কথা বললে সুবিধা হবে। প্রধানমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা দিলেন পুঁজিবাজার ভালো করার জন্য, যেহেতু দীর্ঘদিন পুঁজিবাজারটা খারাপ ছিল, তাই না? জি। তো ইন্ডিয়ান সিডিবিএল বাংলাদেশ সিডিবিএল এর মধ্যে একটা চুক্তি হইলো, জি। আর ডিমিউচুয়ালাইজেশন সবকিছু হইলো, তারপরও পুঁজিবাজারে কোনো উন্নতি, কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। 9 দিন দাম কমলে একদিন একটু বাড়ে। পুঁজিবাজারটা এইভাবে থাকলে এইভাবে কিভাবে হয়, কিভাবে একটা দেশ হবে চলে? আর জি ধন্যবাদ, আপনার স্টেটমেন্টটা বুঝতে পেরেছি। আপনি দেখতে থাকেন, আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। জি ফোরকান। আচ্ছা, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাপারে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যাপারে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, ঢাকা স্টক এক্সচেঞ্জ ইটস এ বডি। এটা রেগুলেটরি, এখন ডিমিউচুয়ালাইজ হয়ে যাওয়ার পরে তারা রেগুলেটর, আগেও তারা রেগুলেটর ছিল, তারা শুধু রেগুলেটরি নয়, প্রাইমারি রেগুলেটর, তারা শুধু প্রাইমারি রেগুলেটরি নয়, তারা কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনেরও একটা জায়গা, বিকজ সেখানে ওখানে যারা মেম্বার আছে দে আর দি শেয়ার হোল্ডার্স, তাহলে তাদেরকে রিটার্ন দেওয়াটাও কিন্তু তাদের দায়িত্ব। সো দেয়ার রেসপন্সিবিলিটি নট অনলি রেগুলেট, রাদার তাদের রেসপন্সিবিলিটি আছে যে শেয়ারটা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, বিকজ অফ তারা কিন্তু ওই স্টক এক্সচেঞ্জটাকে চালাচ্ছে, যারা মেম্বার তাদের শেয়ারটাকে সেখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে, টাকাটা সে চালাচ্ছে বলে এফডিআর এর টাকার ইন্টারেস্ট যদি না আসতো, ঢাকা স্টক এক্সচেঞ্জের এমপ্লয়ীদের বেতনই হতো না অনেকদিন পর্যন্ত। সো আমার প্রশ্ন হলো যে এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কয়টা রোড শো করেছে পুঁজিবাজারকে আকৃষ্ট করার জন্য? এই ঢাকা স্টক এক্সচেঞ্জ কতবার চেষ্টা করেছে, কয়টা কোম্পানিকে প্রভোগ করার চেষ্টা করেছে সরাসরি ডাইরেক্টলি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে ফ্যাসিলিটেট করে এই বাজারটাকে আকৃষ্ট করার জন্য? দেশের ডেভেলপমেন্ট যদি করতে হয়, ভাই আমি একটা কথা সবসময় বলি, দেখেন ব্যাংক ফাইন্যান্স এবং ইকুইটি ফাইন্যান্স দুইটার মধ্যে
মধ্যে ক্লিয়ার দুটো ডিস্টিংশন আছে। ব্যাংক ফাইন্যান্স নিলে যেটা হচ্ছে যে আপনাকে 1 বছর বা 2 বছর একটা গেস্টেশন পিরিয়ড দিয়ে পরের বছর থেকে আপনাকে ইনস্টলমেন্ট প্লাস ইন্টারেস্ট সমানে পেমেন্ট করতে হচ্ছে। 2 বছরে একটা কোম্পানির পক্ষে ওই রকম ভাইভাল হওয়া হওয়া সম্ভব না, প্রফিটেবল হওয়া সম্ভব না, যেখান থেকে তাকে হয়তো ওগুলো দেওয়া যেতে পারে। এত ইন্টারেস্ট সার্ভিস প্লাস তাকে প্রিন্সিপালও ফেরত দিতে হয়, তাকে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে। তো সো এতে করে তারা যে সাফার করে, কিন্তু যখন আপনার কোম্পানিটা ইকুইটি থেকে ফাইন্যান্স হয়ে যায় তখন কিন্তু তাকে ওই ইকুইটিটাকে আর ফেরত দেওয়া লাগে না, তাকে ইন্টারেস্টটা সার্ভিস দিতে প্রফিটটা কিন্তু অনেক ম্যাক্সিমাইজ হয়, যদিও ইকুইটি রিটার্ন অনেক হাই। কিন্তু তথাপি আমাকে দেখতে হবে কোন জায়গাটা ইকুইটি রিটার্ন ইজ মাই এক্সপেকটেশন। আই ক্যান এক্সপেক্ট যে আমার 100 টাকা থেকে আমি 100 টাকা রিটার্ন পাবো, এটা এক্সপেকটেশন। কিন্তু রিয়েলিটি ইজ যে ব্যাংক রেটের চাইতে অনেক বেশি ম্যাক্সিমাইজ করা যায় যদি ইকুইটি থেকে ইনভেস্টমেন্ট হয়। বাট দ্য স্মার্ট ইনভেস্টার্স, দি স্মার্ট বিজনেসম্যান, দে ফিল যে ব্যাংক থেকে নিয়ে বাকিটা সে ম্যাক্সিমাইজ করবে। কিন্তু প্রশ্ন হলো যদি আমাকে ওই প্রিন্সিপাল টাকাটা সহ ফেরত দিতে হয় তাহলে আমার পক্ষে কিন্তু প্রথম দিকে এটা খুব কঠিন হয়ে যায় যে কোনো বিজনেসম্যানের পক্ষে। তো সেই জায়গাটার ক্ষেত্রে দেশের ডেভেলপমেন্ট, পুঁজিবাজারের উন্নতি, শেয়ার হোল্ডারদের উন্নতি, এইসব করার জন্য ইভেন তারা যেই বডিটাকে ডিলে করছে এটাকে উন্নতি করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের যেই অ্যাগ্রেশন থাকার কথা, যেরকম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকার কথা, বিজনেস মাইন্ডেড রেগুলেশনের পাশাপাশি বিজনেস মাইন্ডেড হওয়ার কথা, সেটা কিন্তু দেখা যায় না। সো এই জায়গাটা থেকে ওনাদেরকে ফিরে আসতেই হবে এবং ওখানে যে বোর্ড আছে সেটাকে মানে সেটা কীভাবে কাজ করছে আমি জানি না, যদি না করে থাকে তাহলে সেটাকে আরও ভাইব্রেন্ট করে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কিন্তু এই জায়গাটায় আসতেই হবে। আর ভাইয়ের প্রশ্ন যেটা বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি কিন্তু একটু আগেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এই দেশটাকে ডেভেলপমেন্ট করার জন্য। আজকে দেশটা কোথায় চলে আসছে, গত 5 বছরে দেশটা কোথায় ছিল, আজকে আমরা কোথায় আছি এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটার ক্ষেত্রে আমরা ওনার আন্তরিকতার কোনো শেষ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওনার যে হ্যান্ডসগুলো আছে সেই হ্যান্ডসগুলো প্রপারলি কাজ করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই জায়গাগুলো হ্যান্ডসগুলো যদি প্রপারলি কাজ না করে থাকে ওনাদেরকে প্রপারলি কাজ করতে হবে, তাইলে দেখা যায়। কারণ মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষ, 16 কোটি মানুষের মন্ত্রী, প্রধানমন্ত্রী উনি, একটা দেশের সিইও উনি, ওনার পক্ষে প্রত্যেকটা জায়গায় নক করা সম্ভব না। তো ওনার হ্যান্ডস আছে, হ্যান্ডসগুলোকে পারফেক্টলি কাজ করতে হবে, সেই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে, হ্যান্ডসগুলোকে কাজ করতে হবে এবং আমাদের স্থান থেকে আমাদের যা যা দায়িত্ব সে আমাদেরকেও সে দায়িত্ব পালন করতে হবে। সিমিলারলি দুই এক্সচেঞ্জেরই যে দায়িত্বগুলো পালন করতে হবে। খালেদ ভাই, আমরা শেষ প্রোগ্রামের ভাগে আছি, শেষ সময় আছি, আপনার লাস্ট কমেন্ট ইন 40 সেকেন্ডস। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আসলে আমরা যে পর্যায়ে রয়েছি, আমরা কিন্তু এখন মাত্র, আমার কাছে মনে হয় আমরা মাত্র শুরু করেছি অ্যাজ এ অর্থনীতি। আমাদের গ্রোথ অপরচুনিটিস আর ইমেন্স। আমাদের কিছু বটলনেক্স অবশ্যই থাকবে অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি। এই বটলনেক্সগুলোকে অ্যাড্রেস করা খুব বেশি প্রয়োজন এবং দুঃখের বিষয় শুধু একটাই, যেটা আমি আজকে হয়তো বা আমার মেসেজ যাবে কিনা জানি না, 25% আপনার ল মেকার্স, লেজিসলেটার্স এই সরকারের হচ্ছে বিজনেস কমিউনিটি থেকে। ওনাদেরকে আমাদের গুণ গেতে হবে, আমাদের গান গেতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের কথাগুলো বলতে হবে, বিজনেসকে বাড়াতে হবে, অর্থনীতিকে বড় করতে হবে, ফ্যাসিলিটেট করতে হবে। দে আর আওয়ার ভয়েস। দর্শক মণ্ডলী, আজকে আর সময় নেই, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা শুনেছেন ব্যবসায়িক নেতা জনাব খালেদের কাছে, আমাদের বিশ্লেষক জনাব ফোরকান ভাইয়ের কাছে শুনেছেন। অনেক আলোচনা হয়েছে, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন এই সকল আলোচনা থেকে। দর্শক মণ্ডলী, আগামীকাল এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।